খবর শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। তর্কাতর্কি থেকে হাতাহাতি, বরানগরে সিপিএম প্রার্থী তন্ময়ের সঙ্গে ঠেলাঠেলি তৃণমূল কাউন্সিলরের। মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমলো গ্যাসের দাম। রাজনীতি ছাড়ছেন মিঠুন, ভোট দিয়ে কি বললেন মহাগুরু? ভাবতেই পারিনি আমেরিকায় আসবে ক্রিকেট খেলতে। টি-20 বিশ্বকাপে নামার আগে অবাক বিরাট। ভারতের নাকের ডগায় চুপেসারে অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন চীনের, কিসের ইঙ্গিত? নওয়াজ শরীফ স্বীকার করলেন একতরফা লাহোর চুক্তি ভেঙেছিল পাকিস্তানে। ময়নাগুড়িতে ফিরল টর্নেডো আতঙ্ক, ভোর রাতে ঝড়ের তাণ্ডব, শহর জুড়ে আহত 10। বাংলায় সত্যিই 30-এর বেশি আসন পাবে তৃণমূল, শেষ দফার ভোটের হাওয়া দেখে বললেন অভিষেক। আবার পরাজয়ের মুখোমুখি হতে হবে, তাই বয়কট এক্সিট পোল, কংগ্রেসকে খোঁচা শাহের। মিটবে ভোট, ভাঙবে মোদির ধ্যান, দ্বিতীয় দিনেও অব্যাহত প্রধানমন্ত্রীর সাধনা। প্রতিদিনই নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তর্কাতর্কি গড়ালো হাতাহাতিতে, বাম প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কাউন্সিলর। শনিবার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতি হয় তার। দুজনকে নিরস্ত করতে দৌড়ে আসেন দু দলের কর্মী সমর্থকেরা। তন্ময়ের অভিযোগ, তিনি বনহুগলি এলাকার ওই বুথ পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু তাকে দেখেই নাকি চোর চিটিংবাজ বলে চিৎকার করেন কাউন্সিলর এবং তার অনুগামীরা। সিপিএম প্রার্থীর কথায় আমায় দেখে কাউন্সিলর বললেন, আপনি এখানে কেন? আমি পাল্টা বললাম, আমি তো প্রার্থী, কিন্তু আপনি এখানে কেন? বলছে চোর চিটিংবাজ, এখান থেকে চলে যা। বললাম, কি চিটিংবাজি করেছি? জেল তো খাটছি না। তারপরেই আমাকে ঘিরে নিগ্রহ করলো। এই বিষয়ে কাউন্সিলরের বক্তব্য অবশ্য এখনো জানা যায়নি। স্থানীয়দের একাংশের বক্তব্য, তন্ময়কে বুথে ঢুকতে দেখেই এগিয়ে আসেন কাউন্সিলর। তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এখানে এসেছেন কেন? ভিডিওতে দেখা যায় বাদানুবাদের মধ্যে তন্ময় কাউন্সিলরকে ঠেলে দেন, পাল্টা তন্ময়কে ঠেলে দেন কাউন্সিলরও। দুপক্ষের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তবে ধস্তাধস্তির বিষয়টি স্বীকার করে নেয় এবং তন্ময় পরে বলে, আমি আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ আমার দিকে ওরা তেড়ে আসে। বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন বলেও জানিয়েছেন বরানগরের সিপিএম প্রার্থী। এই প্রসঙ্গে বরানগরের তৃণমূল নেতা অঞ্জন পাল বললেন, তন্ময়বাবু সকাল থেকেই আমাদের কর্মী বুথ এজেন্টদের প্ররোচিত করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা তার সেই অভিসন্ধি ধরে ফেলায় তন্ময়বাবু এই কদর্য আচরণ করলেন, কিন্তু আমাদের কর্মীরা মাথা ঠান্ডা রেখে সংযত আচরণ করে তাকে জবাব দিয়েছেন। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি খবরে। মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমলো গ্যাসের দাম। 1 জুন থেকে দেশ জুড়ে 19 কেজি তথা বাণিজ্যিক গ্যাসের দাম কমলো 69 টাকা 50 পয়সা, যার জেরে কিছুটা হলেও স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। কলকাতায় কত হলো বাণিজ্যিক গ্যাসের দাম? সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, 1 জুন থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়ালো 1789 টাকা 50 পয়সা। দিল্লিতে দাম দাঁড়ালো 1676 টাকা। মুম্বাই শহরে 19 কেজি এলপিজি গ্যাসের দাম দাঁড়ালো 1629 টাকা। চেন্নাই দাম হলো 1841 টাকা 50 পয়সা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের রান্নাঘরের ব্যবহার হওয়া 14 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত। উল্লেখ্য, গত মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল 19 টাকা। হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে তার স্বস্তি দেবে বাজারকে। সাধারণ মানুষদের ওপরও পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির চাপেতে কিছুটা কমলো। প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম কমা বাড়ার ওপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়। শনিবার সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। প্রায় 40 মিনিট ধরে সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মহাগুরু। তবে মিঠুন যেখানে চমক সেখানে, ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন, রীতিমতো সবাইকে চমকে দিলেন তিনি। এদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানালেন, আমি কোনো সময় দুটো কাজ একসঙ্গে করি না। আমার পার্টি হয়ে কাজ করার কথা ছিল 30 তারিখ পর্যন্ত, সেটা করে দিয়েছি। এবার আমার কাজ হলো আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়ার, তাই সিনেমার কথা বলবো, রাজনীতির কথা বলবো না। একসময় তার বামপন্থায় বিশ্বাস ছিল, তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এখন তিনি গেরুয়া শিবিরের সৈনিক। চরম গরমেও বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাকে। তবে এবার রাজনীতি থেকে যে তার মন উঠে গিয়েছে, তা ইঙ্গিত পাওয়া গেল মিঠুনের আজকের বক্তব্যে। বহুদিন পরে সিনে পর্দায় ফিরে এসে একের পর এক সুপারহিট ছবি দিচ্ছেন মিঠুন, যার মধ্যে রয়েছে দেবের সঙ্গে প্রজাপতি, কাবুলিওয়ালা। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে রাজ চক্রবর্তীর ছবিও। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন মিঠুন। অন্যদিকে সোহমের প্রযোজনায় তৈরি একটি ছবিতেও দেখা যাবে তাকে। ঝুলিতে এতগুলো ছবি নিয়ে তিনি যে রাজনীতিতে মন দিতে পারবেন না, তাই স্পষ্ট করলেন মহাগুরু। আমেরিকায় গিয়ে ক্রিকেট খেলার কথা ভাবতে পারছেন না বিরাট কোহলি। সেখানে এইবারের টি-20 বিশ্বকাপ হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় এবারের টি-20 বিশ্বকাপ হবে। রবিবার থেকেই শুরু হয়েছে সেই প্রতিযোগিতা, কিন্তু এখনো বিশ্বাস করতে পারছেন না বিরাট।
ভারতীয় দল আগেই পৌঁছে গিয়েছিল আমেরিকায়। শুক্রবার পৌঁছে গিয়েছেন বিরাটও। তিনি বললেন, ভাবতেই পারিনি কখনো আমেরিকায় কোনো ধরনের ক্রিকেট খেলতে আসবো। এটাই প্রমাণ করে ক্রিকেট কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমেরিকা মনে হয় দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। এবারের বিশ্বকাপে সেটা প্রমাণ হবে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। সেখানকার বহু মানুষ আমেরিকায় থাকেন। বিরাট মনে করেন সেই কারণেই ক্রিকেট জনপ্রিয় হবে সেই দেশে। তিনি বললেন, আমেরিকায় আমাদের দেশের বহু মানুষ থাকে। তারা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে যথেষ্ট। বাকি মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবে তারা। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা হচ্ছে, মেজর লিগ ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আমার মনে হয় ঠিক পথেই এগোনো হচ্ছে। 2 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। আমেরিকায় হবে 16টি ম্যাচ। নিউ ইয়র্ক, টেক্সাস এবং ফ্লোরিডায় হবে ম্যাচগুলি। এর মধ্যে 8টি ম্যাচ হবে নিউ ইয়র্কে। তার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচও রয়েছে। নাকের ডগায় চুপিসারে যুদ্ধ বিমান মোতায়েন করছে চীন, কিন্তু রেডারে ধরা না পড়ায় সাধারণভাবে বিমানগুলোকে ঠাউর করাও সম্ভব নয়। সম্প্রতি উপগ্রহ চীনে দেখা যায় সিকিম সীমান্ত থেকে অন্তত 150 কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের শিগাৎসে বিমানবন্দরে 6টি অত্যাধুনিক জে-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে বিমানবন্দরটির দূরত্ব 290 কিলোমিটারেরও কম। এই হাসি মারাতেই রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। শিগাৎসে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। সেই শহরেই রয়েছে বিমানবন্দরটি। সেখানে সারা বছরই জে-10 যুদ্ধ বিমান এবং KJ-500 বিমান রাখা থাকে। তবে জে-20 যুদ্ধ বিমান এই প্রথম। সমুদ্রপৃষ্ঠ থেকে বিমানবন্দরটির উচ্চতা 12,408 ফুট। বায়ুসেনা ঘাঁটির পাশাপাশি অসামরিক ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। সেখানে একটি Y-20 মালবাহী বিমানও দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে সেনাদের প্রয়োজনীয় সামগ্রী ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে। গত 27 মে তোলা উপগ্রহ চিত্রে জে-20 বিমান দেখতে পাওয়ার পরেই শুরু হয়েছে হরেক জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, জে-20 আধুনিক যুদ্ধ বিমান, সর্বোচ্চ গতি ঘন্টায় 2468 কিলোমিটার। এগুলো বিশেষ ধরনের স্টেলথ যুদ্ধ বিমান, অর্থাৎ শক্তিশালী র্যাডার ছাড়া এগুলো ধরা পড়ে না। কূটনীতিকদের একাংশের দাবি, সম্ভবত 250টির বেশি যুদ্ধ বিমান ভারত সীমান্তের কাছে মোতায়েন করেছে চীন, কিন্তু র্যাডারে ধরা পড়ছে না। ভারতের বিশেষ মন্ত্রক এখনো আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রক যে বিষয়টি জানে না তেমনও নয়। ভারতে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে। আগামী মঙ্গলবার ভোটের ফলাফল। তার আগে হঠাৎ করেই চীনের এই পদক্ষেপে উদ্বেগ ছড়িয়েছে। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি খবরে। 25 বছর সময় লাগলো। অবশেষে সত্যি কথাটা মেনেই নিল পাকিস্তান। পাকিস্তানের 3বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বীকার করলেন, একতরফা লাহোর চুক্তি ভেঙেছিলেন তারা, আর সেই জন্যই কার্গিল যুদ্ধ বাধে। বললেন, ভুল আমাদের, তা মানতেই হবে। পাকিস্তানের শাসক দল PMLN এর সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার কথা শুনে দলের নেতারা হয়তো চমকে উঠেছিলেন। পরে পাক সংবাদপত্র দ্য ডনকে নওয়াজ বলেছেন, আমার মুখে এমন কথা অনেকেই হয়তো আশা করেননি, কিন্তু সত্যিটা বলতেই হতো। ফের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হলো উত্তরবঙ্গের একাংশ। শনিবার ভোররাতে কয়েক মিনিটের ঝড়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামপুরে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ময়নাগুড়িতে আহত হয়েছেন এক যুবক। জানা গিয়েছে, শনিবার ভোররাতে 4টে নাগাদ প্রবল ঝড় ওঠে ইসলামপুর ও ময়নাগুড়ির একাংশে। ঝড়ে ইসলামপুর ব্লকের মানিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গাছ ভেঙে পড়ে। একটি গাছ ভেঙে একটি কাঁচা ঘরের ওপরে পড়ে। ওই ঘরে একাই থাকতেন 80 বছরের এক বৃদ্ধা। গাছে চাপা পড়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ভোর হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রবল ঝড়ে ইসলামপুর শহর ছাড়াও ওই ব্লকেরই পণ্ডিত পোতা 1 এবং 2 নম্বর, মাটিকুন্ডা 1 নম্বর এবং 2 নম্বর, গুঞ্জরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরও একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে প্রায় 1000 কাঁচা বাড়ি। বেশ কয়েকটি জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। গত 31 মার্চের ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই ফের একবার প্রকৃতির তাণ্ডব দেখালো ময়নাগুড়ি। শনিবার ভোরের 20 মিনিট ধরে প্রবল ঝড়ে শহরের প্রায় সর্বত্র উপড়ে পড়েছে গাছ। গাছ পড়ে আটকে গিয়েছে জাতীয় সড়ক। বিদ্যুতের তার ছেড়ে ব্যাহত হয়েছে পরিষেবা। রেলের বেশ কয়েকটি আবাসনের টিনের চাল উড়ে গিয়েছে। সেই টিন উড়ে গিয়ে পড়েছে বিদ্যুতের তারের ওপর। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছে সিভিল ডিফেন্স। ঝড়ে গাছ পড়ে শিপন দাস নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভোরে পিকআপ ভ্যান নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছিলেন তিনি। জাতীয় সড়কে পড়ে থাকা গাছের ডাল গাড়ির কাচ ভেদ করে তার পেটে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ময়নাগুড়ি শহরে মোট 9 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে কতগুলি লোকসভা আসনে জিতবে তৃণমূল কংগ্রেস, তা শেষ দফার ভোট গ্রহণের দিনে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, 2019 সালে যতগুলি আসনে জিতেছিল তৃণমূল, সেটা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে। আজ সেই 9টি আসনে নির্বাচন হচ্ছে। সেটার উপর নির্ভর করে সে গতবার থেকে তৃণমূলের আসন সংখ্যা কতটা বাড়বে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে আমি যেটা বলেছিলাম আজও সেটাই বলছি।
2019 সালে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম এবং যতগুলি আসন পেয়েছিলাম সেটা ছাপিয়ে যাব আমরা। 2019 সালের থেকে ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি খবরে। কংগ্রেসকে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ভোট শেষ হলে শুরু হয়ে যাবে বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা প্রত্যেক সংবাদ মাধ্যমেই হবে, তবে এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে অংশ নেবে না বলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তকেই খোঁচা দিয়েছেন অমিত শাহ। হেরে যাবে বুঝতে পেরেই নাকি কংগ্রেস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। বিরোধী এই পরাজয়ের মুখোমুখি হতে বলেছেন অমিত শাহ, পালিয়ে না গিয়ে। অন্যদিকে কংগ্রেস ফলাফল প্রকাশের পর জবাব দিতে চায়, তাই এক্সিট পোলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতারা। কিন্তু এটাকেই ঘুরিয়ে ব্যাখ্যা করেছেন অমিত শাহ। তার কথা, এক্সিট পোল ভোটের পর হবে। আর কংগ্রেস জানে এই বিপুল পরাজয়ের জবাব দেওয়া কঠিন। রাহুল গান্ধী যখন থেকে কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন তখন থেকে সংবাদ মাধ্যম, সংসদ, এজেন্সি সবার সব প্রশ্ন থেকেই এড়িয়ে যাওয়ার মনোভাব নিয়ে চলেছে কংগ্রেস। আমরা আত্মবিশ্বাসী যে 4 জুনের ফলাফলে দেখা যাবে এনডিএ 400 আসনে জয়ী হবে। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 মে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। টানা 45 ঘন্টা ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 1 জুন শনিবার 7ম দফার ভোট শেষে সন্ধ্যায় তিনি ধ্যান কক্ষ থেকে বের হবেন। শনিবার প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী ভোরে সূর্যোদয়ের সময় সূর্য আগ্রহ করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জপমালা নিয়ে জপ করছেন তিনি। স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণ্ডপের চারিদিকে জপমালা হাতে নিয়ে ঘুরলেন তিনি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও 2বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদী। 2019 সালে লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ, সেখানেই ধ্যানমগ্ন করেছিলেন তিনি। 1892 সালে কন্যাকুমারীর উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে সেখানে 3 দিন ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই একই শিলা বেছে নিয়েছেন, যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়। বিজেপি লোকসভা নির্বাচনী প্রচারের সমাপ্তি উপলক্ষে 30 মে থেকে 1 জুন পর্যন্ত সেইখানেই ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।